একসময় আমরা বলতাম তো যে মিডিয়া জার্নালিজম করে, গণমাধ্যম সাংবাদিকতা করে। মূলধারার যে গণমাধ্যম মেন স্ট্রিম মিডিয়া, সে জার্নালিজম প্র্যাকটিস বিগত 8-9 বছরে করেনি। সাংবাদিকতার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, অবজেক্টিভিটি। মানে আপনি কার মাউথপিস হবেন? আপনি কি সরকারের চাটুকারিতা করবেন, নাকি আপনি সরকার এবং জনগণের মাঝখানের যে গ্যাপটা, জনগণের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াটা সরকারের কাছে পৌঁছে দেবেন? সরকারের যা বক্তব্য সেটাকে সিম্পলিফাই করে আপনি জনগণের কাছে পৌঁছে দেবেন। এই তো মোদ্দা কথায় কাজ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাকে এই মান্যতাটা দেওয়া হয়েছিল, মূলধারার তথাকথিত সংবাদ মাধ্যমগুলোকে, তারা সাংবাদিকতাটাই করছেন না। তাহলে গণতন্ত্র বিপন্ন। তাহলে সেখানে গণতন্ত্রকে বাঁচানোর জন্য কাউকে তো উঠে আসতে হবে। অ্যাকচুয়ালি সিটিজেন জার্নালিস্টরাই কিন্তু এখন ঘটনাচক্রে সাংবাদিকতাটা করছেন। যারা তথাকথিত ব্র্যান্ড, তারা যে কাজটা করছেন সেটা চাটুকারিতা। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দিল্লির যন্তর মন্তরে 20 জুলাই সংসদ চলো অভিযানের চিত্রটা আমাদের প্রত্যেকের সামনে পরিষ্কার, কিন্তু সেই প্রত্যেকটা ছবি গোটা দেশের মানুষ দেখেছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, বিভিন্ন রিলের মাধ্যমে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া জার্নালিজম যারা করে তাদের পেজের মাধ্যমে। এই গোটা বিষয়টা নিয়ে এই যে ছাত্র আন্দোলন, তারা নিজেদের ভবিষ্যতের জন্য যারা রাস্তায় নেমে তাদেরকে লড়তে হচ্ছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ তাদের যে দাবি যে গোটা সিস্টেমটাকেই বদলাতে হবে, এই পুরো বিষয়টাতে আমরা দেখলাম যে যন্তর মন্তরে ওই অভিযানে কিভাবে দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন করলো, ছাত্রীদেরকেও ছাড়েনি। এবং সেখানে শুধু যে ছাত্রছাত্রী ছিল তেমনটা নয়, তাদের অভিভাবকেরা ছিল, প্রচুর মানুষ ছিল এবং প্রত্যেকের ওপরেই একটা কার্যত অত্যাচার চালানো হয়েছে। কিন্তু এই গোটা ঘটনাটাকে ঘিরে আমরা সেই অর্থে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া, যাদেরকে সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে দেখা যায়, খবরের পাতায় পড়া যায়, তারা কার্যত চুপ। কোথাও কোথাও গিয়ে তারা এখানে পাকিস্তানি যোগ খুঁজেছে, কোথাও তারা বলেছে ছাত্ররা ঢিল ছুঁড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা একেবারে অন্য ন্যারেটিভ সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আজকের এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিকতার প্রফেসর সৌমিক চ্যাটার্জি। যে সাংবাদিকতা বলতে আসলে কি বোঝায়, যেটা বর্তমানে এই মেইনস্ট্রিম মিডিয়াগুলো করে চলেছে, সত্যি কি এটাই আসল সাংবাদিকতা, নাকি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আসলে সেটাই সাংবাদিকতা? যাদেরকে অনেক মানুষই বা অনেক সিনিয়র জার্নালিস্ট, এই তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ায় থাকা জার্নালিস্ট, তারা এই সোশ্যাল মিডিয়া যারা সাংবাদিকতা করে তাদেরকে সাংবাদিক বলেই মানতে চান না। আসলে সাংবাদিক কারা? স্যার, যে আমি বললাম যে কথাগুলো একেবারে পরিষ্কার, আমরা প্রত্যেকেই দেখেছি যে কিভাবে যন্তর মন্তরে দিল্লি পুলিশ ছাত্রদের ওপর, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। লাঠিতে পেরেক ছিল, প্রচুর আমরা ছবি দেখেছি হসপিটালে থাকা এমন স্টুডেন্ট যাদের সারা শরীরে প্রচুর ইনজুরি হয়েছে। কিন্তু এই গোটা ঘটনা ঘিরে মেইনস্ট্রিম চুপ, তারা পাকিস্তানি যোগ খুঁজছে, এনডিটিভি তারা পোস্টও করেছে। সাংবাদিকতা কি এটা? হ্যাঁ, একটা কথা বলি, মূলধারার গণমাধ্যম, যেটাকে আমরা মেন স্ট্রিম মিডিয়া বলছি ইংরেজিতে, দিস হ্যাজ বিকাম এক্সক্লুডেড ফ্রম জার্নালিজম। মানে একসময় আমরা বলতাম তো যে মিডিয়া জার্নালিজম করে, গণমাধ্যম সাংবাদিকতা করে। মূলধারার যে গণমাধ্যম মেন স্ট্রিম মিডিয়া, সে জার্নালিজম প্র্যাকটিস বিগত 8-9 বছরে করেনি, করা বন্ধ করে দিয়েছে। সাংবাদিকতা যদি কেউ প্র্যাকটিস করে থাকে, তাহলে আমি বলতে পারি যে সেটা অল্টারনেটিভ যে মিডিয়া বা যে ডিজিটাল স্পেস, সেই ডিজিটাল স্পেসে যে সংবাদ মাধ্যমগুলো উঠে আসছে, সেই সংবাদ মাধ্যমগুলোই প্রকৃত অর্থে, এটা নিশ্চয়ই আপনি জানেন যে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, অবজেক্টিভিটি। মানে আপনি কার মাউথপিস হবেন? আপনি কি সরকারের চাটুকারিতা করবেন, নাকি আপনি সরকার এবং জনগণের মাঝখানের যে গ্যাপটা, জনগণের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াটা সরকারের কাছে
পৌঁছে দেবেন, সরকারের যা বক্তব্য সেটাকে সিম্পলিফাই করে আপনি জনগণের কাছে পৌঁছে দেবেন, এই তো মোদ্দা কথায় কাজ। এবং সেখানে সাংবাদিকতাকে বলা হতো কি চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের। তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাকে এই মান্যতাটা দেওয়া হয়েছিল, মূলধারার তথাকথিত সংবাদ মাধ্যমগুলোকে, তারা সাংবাদিকতাটাই করছেন না, তাহলে গণতন্ত্র বিপন্ন। তাহলে সেখানে গণতন্ত্রকে বাঁচানোর জন্য কাউকে তো উঠে আসতে হবে, কারণ ভ্যাকুয়াম স্পেসগুলো থাকে না। আমি এটা মানতে বিশ্বাসী নই যে সাংবাদিকতা হয় না। ভারতবর্ষে সাংবাদিকতা ভীষণভাবে হচ্ছে। সেই সাংবাদিকতাটা কারা করছেন জানেন? অল্টারনেটিভ মিডিয়ায় যারা আছে, ডিজিটাল মিডিয়াতে যারা আছে তারা, বা তার সাথে আমি আরও বলবো যারা সিটিজেন জার্নালিস্ট। অ্যাকচুয়ালি সিটিজেন জার্নালিস্টরাই কিন্তু এখন ঘটনাচক্রে সাংবাদিকতাটা করছেন। যারা তথাকথিত ব্র্যান্ড, তারা যে কাজটা করছেন সেটা চাটুকারিতা, স্তাবকতা, সেটা সাংবাদিকতা নয়। কিন্তু এই যে দিল্লিতে আমরা একটা স্লোগান বারবারই দেখছি যে গদি মিডিয়া বলা হচ্ছে। গদি মিডিয়া আজকের যেভাবে মানে মিডিয়াগুলো গদিতে পরিণত হয়েছে, তাতে মানে তাদের লজ্জাটাও নেই। আমরা গোটা মানে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেছি যে এত কিছুর পরেও কোথাও গিয়ে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে তাদেরকে সাধারণ মানুষ হ্যারাস করছে। তো এই গদি মিডিয়া মানে যারা তাদের তথাকথিত সাংবাদিক, তারা আবার এই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে জার্নালিজম করি তাদেরকে সাংবাদিক বলেই মানতে চান না, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। না, তারা মানতে চান না কি চান তাতে সত্যিটা বদলে যায় না। এখন তারা যে সাংবাদিকতা করছেন না, এটা মুখের ওপর সত্যি কথা তাদেরকে বলে তারা কেনই বা মানবেন? তাই বলে যে সাংবাদিকতা হচ্ছে না তা নয়। এবং এটা স্পষ্টভাবে দেশের জনগণ, সাধারণ জনগণ, ছাত্র যুব যারা আছে, ইনফ্যাক্ট আপনি যদি এটা ফিডব্যাক নেন, আপনি দেখবেন যে সন্ধেবেলার একটা এন্টারটেনমেন্ট চ্যানেলের বিকল্প হিসেবে আপনি একটা নিউজ চ্যানেলের ডিবেটের ওই মল্লযুদ্ধটা দেখতে পারেন, যেখানে না আছে তথ্য, না আছে খবর। হয়তো সারাদিনে একটা খবর, তারই চর্বিত চর্বণ, বাকি সময়টা ধরে প্রাইম টাইমে চলছে। এবার তারা এই যে মিডিয়া এই কাজটা করছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তাদের মূল যেটা বেচার বিষয়, সেটা তারা যেটা বিক্রি করতে চাইছেন সেটা খবর নয়, তারা বিক্রি করতে চাইছেন কন্ট্রাডিকশান, তারা বিক্রি করতে চাইছেন সেন্সেশন। যে কন্ট্রোভার্সি, কেচ্ছা কেলেঙ্কারি, ঠিক আছে, কে দল বদলু তাকে নিয়ে এত খবর, কোথায় কত ভিড় হলো না, অথচ এর আড়ালে যে মূল খবরটা হারিয়ে যাচ্ছে সেটা তারা তো নিজে মুখে স্বীকার করবেন না। কিন্তু তারা নিজের মুখে স্বীকার না করলেও আস্তে আস্তে আপনি যদি দেখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি কেপিএমজি রিপোর্টটা দেখেন, আপনি কেপিএমজি রিপোর্টটা যদি ফলো করেন, সম্প্রতি কেপিএমজি রিপোর্টটা বেরিয়েছে, যেটা হচ্ছে ভারতবর্ষের যে টোটাল মিডিয়া সিস্টেম, মিডিয়া ইকোসিস্টেম, ডিজিটাল এবং মেন স্ট্রিমকে নিয়ে, মানে আমি ট্র্যাডিশনাল মাস মিডিয়াকে যদি ধরি, সেখানে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে টেলিভিশন নিউজ চ্যানেলের ভিউয়ারশিপ কমে গেছে এবং ডিজিটাল মিডিয়া মানে মোটামুটি লাফিয়ে লাফিয়ে তার সাবস্ক্রাইবার বাড়ছে, তার শ্রোতা বাড়ছে, তার দর্শক বাড়ছে। তাহলে তারা আমি ভুল, এটা বুক বাজিয়ে বললেই তো আমার ভুলটা ঠিক হয়ে যায় না। ঠিক একই রকমভাবে তারা যদি মানতে না চান যে যারা অল্টারনেটিভ স্পেসে সাংবাদিকতা করছেন, আপনারা যেমন করছেন, তারা সাংবাদিক নন, তারা বলাতে তো সত্যিটা বদলে যাবে না। তাই যারা সাংবাদিকতাটা করার তারা ঠিকঠাকই করছেন, ডিজিটাল স্পেসে করছেন, আর যাদের সাংবাদিকতা করছেন না তারা বুক বাজিয়ে বেড়াচ্ছেন, আমি সাংবাদিকতা করছি, চিৎকার চেঁচামেচি করারকে সাংবাদিকতা করা বলে না। স্যার, আর একটা বিষয় আমার জানতে ইচ্ছা করলো, এই যে আপনারা তো মানে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, তো কোথাও গিয়ে জার্নালিজম মানে আমরা দেখেছি একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। তো এখানে ছাত্রছাত্রীদের মানে প্রত্যেকেরই একটা আশা থাকে যে বড় চ্যানেলে কাজ করব। তো কোথাও গিয়ে আপনাদের তো এটাও তাদের বোঝাতে হয় যে বড় চ্যানেলে কাজ করবে, কিন্তু এই যে বড় চ্যানেলগুলো, মূলধারা সংবাদ মাধ্যমগুলো এখন গদি মিডিয়ায় পরিণত হয়েছে, তারা কোথাও গিয়ে সরকারের চাটুকারিতা করে। তো আসল সাংবাদিকতাটা কি তাদেরকে শেখাতে পারছেন বা তাদেরকে বোঝাতে পারছেন যে আগামী দিনে কিভাবে সাংবাদিকতাটা করা উচিত বা কোন দিকে কিভাবে যাওয়া উচিত? পারছি। কেন পারছি সেটা বলি, তার দুটো কারণ এটা একটা মিউচুয়াল কমিউনিকেশনের একটা বাই প্রোডাক্ট বলতে পারেন। এক নম্বর হচ্ছে আমাদের এই জেনজিরা না অনেক স্মার্ট,
আমরা হয়তো যারা মিলেনিয়ালস তারা ভাবতে পারি যে এই বাচ্চা ছেলেমেয়েগুলো কিছুই জানে না, ব্যাপারটা আদৌ তা না। এরা অনেক বেশি ইনফর্মড, এরা অনেক বেশি এক্সপোজড, এবং এরা খবরাখবর রাখে। সুতরাং এরা জানে যে কোথায় খবরটা আছে, এবং এদের অ্যাসপিরেশনসগুলো কিন্তু আগের মতন নেই যে আমাকে বড় একটা ব্র্যান্ডের কাজ করতে হবে, সেই অ্যাসপিরেশনসটাও কিন্তু এদের মধ্যে নেই। ওরাও বুঝে গেছে, ওরা আমাদের আগেই বুঝে গেছে বিষয়টা, কারণ ওই যে বললাম খবরাখবর রাখে। ফলত ওরা যে ওই বড় ব্যানারের আন্ডারে যাবে এরকম দাবি ওদের নেই। ওদের দাবিটা কি, যে আমি একটা যে পেশাটায় যেতে চাইছি সেই পেশাটার থেকে আমি সুস্থভাবে উপার্জন করতে পারি এবং আমার যে ওয়ার্ক এথিক্সটা ফলো করে আমি কাজ করতে পারি, এইটা তারা ফলো করছে। এটা গেল 1 নম্বর, এটা হলো তাদের পার্টে। আর আমাদের পার্টের যে কথাটা বলি, আমরা কেন শেখাতে পারছি, তার কারণ হচ্ছে যে সাংবাদিকতার মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা তো আমরা যেভাবে শেখাচ্ছি সেভাবেই শেখাচ্ছি, এবং সেটা কোথায় হয় না আর কোথায় হয় বেছে তারা ঠিকই নিচ্ছে, ছাত্রছাত্রীরা বেছে নিচ্ছে। সুতরাং সেই শেখানোর জায়গায় বা তাদের কাজের জায়গাতেও কোনো অসুবিধা হবে না। এই যে আপনি বললেন গদি মিডিয়া শব্দটা মানে বলতে পারেন যে হিন্দি তর্জমা, এটা এসছে বেসিক্যালি ল্যাপডগ মিডিয়া এই টার্মটার থেকে, মানে যেটা হচ্ছে কোনো স্টেট বা পাওয়ারের, ঠিক আছে, কোলে বসে থাকে যে মিডিয়া, ঠিক আছে, তার কোলে বসা শিশুর মতন সে কুঁই কুঁই করে কাঁদে এবং তার ওই আম চুষে খাবে না কেটে খাবে না ওই সমস্তকে খবর ভাবে। তো এইটা না জেনজি পছন্দ করে না, একদম পছন্দ করে না। আপনি বিশ্বাস করুন, এটা পছন্দ করে না। তারা তাদের খবরাখবরটা ঠিক করতে পারে। জেনজি যে পছন্দ করে না তার ফলশ্রুতি হচ্ছে, জেনজি যে জায়গাটা বেছে নিতে পারে তার ফলশ্রুতি হচ্ছে দিল্লির আন্দোলন। একদম। এবং এই দিল্লির আন্দোলনটাকে নিয়ে যদি কথা বলি, সিজেপির যে এই গোটা প্রোটেস্ট, এখন এইটা শুধু সিজেপিতে আটকে নেই, কারণ এটা একেবারে মাস আন্দোলনে পরিণত হয়েছে, বিশেষ করে 20 জুলাইয়ের পর থেকে। এবার এই যে সেখানে অনেক ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা নাকি পুলিশদের ওপর ঢিল ছুঁড়েছিল, তারা পুলিশদের গাড়ি ভেঙেছিল। এই ন্যারেটিভগুলো কতটা সত্যি? এবং সেখানে বিজেপির বেশ কিছু নেতৃত্ব তারা বলছে যে এখানে এরা কি ধরনের ছাত্র যারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিচ্ছে, মোদিকে গুলি করে দেওয়ার স্লোগান দিচ্ছে, অর্থাৎ অ্যান্টি নেশন স্লোগান দিচ্ছে, এগুলো কি সত্যি ঘটেছে? প্রথমত আপনি সোশ্যাল মিডিয়া খুলে এই যে ছাত্র আন্দোলন এখন দিল্লিতে হচ্ছে, বিগত 1.5 মাস ধরে হচ্ছে, এবং যেটা 20 জুলাইয়ের পর একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে, আপনি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করছেন বা অল্টারনেটিভ জার্নালিজম করছেন, তাদের যে ভিডিও ফুটেজ, যারা প্রত্যক্ষদর্শী, যারা ওখানে উপস্থিত আছেন এখনো পর্যন্ত বা কিছুদিন আগে ছিলেন, আপনি কারোর থেকে আমাকে একটা ফুটেজ দেখান যেখানে এই স্লোগানগুলো ওই ছাত্র আন্দোলনে দেওয়া হয়েছে। আপনি একটা খুব মজার কথা বললেন যে ন্যারেটিভ কি সত্যি, ন্যারেটিভ কি ফ্যাক্ট? তাহলে এই মেইনস্ট্রিম মিডিয়া যে কাজটা করছে, সে ন্যারেটিভ তৈরি করার কাজ করছে, মানে মিথ্যেটাকে সত্যি হিসেবে প্রমাণ করার একটা নিরলস চেষ্টা করে যাচ্ছে। যে স্লোগানগুলোর কথা বললেন, ছাত্র আন্দোলনের একটা স্লোগানও ওঠেনি, এগুলো পুরনো আদি কথা। মানে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি আজকে কি করলেন, আমি সেটা বলার জন্যে এবং আমার অবস্থানটাকে ডিফাইন করার জন্যে, সাবস্ট্যান্সিয়েট করার জন্যে আমি আজ থেকে ধরুন 50 বছর আগে কি হয়েছিল সেটাকে আমি টেনে এনে ওটাকে আমি টাইম লাইনটাকে গুলিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার ন্যারেটিভটা সেট হলো। পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে 58 জন ভোট দিয়েছিলেন, তার মধ্যে একজন শ্যামাপ্রসাদ, ঠিক আছে, বাকি 57 জন ভোটটা যদি না দিত পশ্চিমবঙ্গ তৈরি হতো না। এবং 2 নম্বর কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তৈরি হওয়াটা যেমন পশ্চিমবঙ্গের তৈরি হওয়া, সেরকম বাংলা ভাগের যন্ত্রণাও আছে। আপনি সেই মেইনস্ট্রিম মিডিয়াকে সেটা বলতে শুনেছেন কয়েকদিন আগে, এই যে 20 জুন নিয়ে যে তার নাচানাচি হলো, সেখানে আপনি বলতে শুনেছেন। সুতরাং এই অতীতের ঘটনার সুবিধাটা হচ্ছে মিথ্যেটা না গুছিয়ে বলা যায়। কারণ যখন আপনি অতীত বলবেন, যদি ইতিহাস না জানা থাকে বা ইতিহাসটা যদি সঠিকভাবে না জানা থাকে, আর এটাকে ডিফেন্ড করা ইজি কোনটা সঠিক ইতিহাস, সুতরাং গুলিয়ে দেওয়া যায়। এখন জেএনইউ বা কোনো বিশ্ববিদ্যালয়ে কোন কনটেক্সটে কোন স্লোগানটা উঠেছিল, সেই স্লোগানটাকে আজকে টেনে এনে আজকে যে ছাত্রদের উপর যে নির্মম অত্যাচার,
সেই অত্যাচারটা সঠিক এইটা প্রমাণ করার খেলায় যারা মেতে আছেন তারা এর জন্য পয়সা পান, তারা তাদের কাজটা করুন। আর ছাত্রদের যে কাজকর্মটা করার, অল্টারনেটিভ মিডিয়া জার্নালিস্টদের যে কাজকর্মটা করার, তারা তাদের কাজটা ঠিক চালিয়ে যাচ্ছেন। যাকে বেছে নেওয়ার সত্যিটা সবার চোখের সামনে আছে, মোবাইল ফোন একটা অস্ত্র আজকের দিনে, দিস ইজ এ ওয়েপেন, তারা ঠিক বেছে নিয়েছে কোন জায়গাটাকে বেছে নিতে হয়। আমি বলছি স্যার, এই ছাত্রদেরকে বা সিজেপিকে এত বড় একটা আন্দোলনে বা নামতে হলো, তার কারণ হচ্ছে নিট পেপারের দুর্নীতি। কিন্তু আগামী দিনে এই জেনজি বা এই সিজেপির আন্দোলন বা গোটা ছাত্র আন্দোলন সত্যি কি সিস্টেমটা বদলাতে পারবে, বা তাদের এই যে গোটা সিস্টেম বদলের আন্দোলনে নামার পিছনে কি আর অন্য কোনো কারণ আছে, কি মনে হয়? আমি এটা অন্যভাবে একটু বলার চেষ্টা করি, ঠিক আছে? একজন গায়কের আজকের দিনে তিনি বেশ জনপ্রিয় একজন ব্যান্ডের গায়ক এবং লেখকও বটে। তার গানের একটা লাইন আমি কোট করি, ঠিক আছে? ওই লাইনটা এরকম ছিল, কেউ হেরে যায়, কেউ মরে, কেউ হারবে জেনেও লড়ে। আপনি হারবেন এটা ভেবে তো আপনি লড়াইটা বন্ধ করবেন না, এক। দুই, লড়াইয়ের আউটকামটা কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। লড়াই আমরা লড়ি প্রতিবাদ করার জন্যে, সবসময় একটা ওরকম অবজেক্টিফাইড যে ওরিয়েন্টেশন, গোল ওরিয়েন্টেড, জিতে যাব, এইভাবে কোনো লড়াই বা স্বতঃস্ফূর্ত কোনো মুভমেন্ট তৈরি হয় না, সেটা তৈরি হয় ক্রাইসিস থেকে। এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটা ভয়াবহ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা নিয়ে তথাকথিত গডি মিডিয়ার কোনো রকম কোনো কনসার্ন নেই। আমি আপনাকে একটা কথা বলি, তথ্য, ভারত সরকারেরই স্বায়ত্ত সংস্থা, স্বশাসিত সংস্থা, স্ট্যাটিউটারি অর্গানাইজেশন UDISE, তাদের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে 2024-25 সালের, সেই 2024-25 সালের রিপোর্ট অনুযায়ী লাস্ট 1 বছরে, আপনি পেছনটা ছেড়ে দিন, 2014-15 সালে ভারতবর্ষে কটা সরকারি স্কুল ছিল আর 2024-25 সালে কটা সরকারি স্কুল আছে, আপনি যদি সংখ্যাটাকে মাইনাস করেন, তাহলে ভারতবর্ষে বিগত 12 বছরে এই বিজেপি সরকারের জমানায় প্রায় 94,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। লাস্ট এক বছরে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ওটাকে যদি ভাগ করেন সারা বছর দিয়ে, তাহলে প্রত্যেক দিন ভারতে 22খানা করে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেইখানে আমরা দেখছি ক্রমশ প্রাইভেটাইজেশন বা প্রাইভেট স্কুলগুলো, মানে শিক্ষার বেসরকারিকরণ, এবং মানে শিক্ষাটা একটা খুব ভালো ব্যবসা। এই মুহূর্তে ভারতবর্ষে 3টে ব্যবসা খুব ভালো চলে। সব থেকে ভালো ব্যবসা চলে ধর্ম, 2 নম্বর হচ্ছে শিক্ষা, আর 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য। দেখবেন বলা হয় মেডিকেল ট্যুরিজম এখন। তো আমি এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে বলছি, এই লাস্ট 1 বছরে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল, আর প্রায় 2,000 প্রাইভেট স্কুল খুলেছে। এটা গেল এক। আপনি নিট স্ক্যামটা ধরুন, যেটা হচ্ছে এই সেন্টার পয়েন্ট নিট স্ক্যাম। প্রত্যেক বছর মোটামুটি 22 লক্ষ ছেলেমেয়ে এই নিটের পরীক্ষাটা দেয়, মানে এই ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষাটা দেয়। এই 22 লক্ষ ছেলেমেয়ের পরিবার নিটের প্রস্তুতি নেওয়ার জন্য যে টাকাটা খরচা করে, সেই টাকাটা, তার যে অ্যামাউন্টটা, সেটা ভারত সরকারের শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ আছে তার থেকে সামান্য বেশি। 1 লক্ষ, মানে 1.36 লাখ ক্রোড় এরকম এই 22 লক্ষ পরিবার খরচা করে। আর ওরই আশেপাশে হচ্ছে আমাদের ভারত সরকারের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ করা। কোটায় যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে বেসরকারি কোচিং সেন্টারের, এবং সেখান থেকেই দুর্নীতি, লাস্ট 12 বছরে আমাদের দেশে নিট, CUET, UGC নেট, SSC, এরকম আমি যদি পরীক্ষা করি, 152খানা পরীক্ষার, উচ্চশিক্ষা যাওয়ার জন্য পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা, 152খানা পরীক্ষার কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। তার মধ্যে নিটের ক্ষেত্রে আপনি জানেন, নিটের ক্ষেত্রে যে ভয়াবহ ব্যাপার, 2024 সালে নিটের কোয়েশ্চেন লিক হয়েছিল, 2024 সালে UGC নেটের কোয়েশ্চেনও লিক হয়েছিল।
আবার 2026 সালে আবার নিটের কোয়েশ্চেন লিক হলো, এবং এই নিটের কোয়েশ্চেন লিক হওয়ার কারণে 21 জন ছাত্রছাত্রী সুইসাইড করেছে। এবার না ওই এনসিআরবির ডেটাতে আত্মহত্যা করার পেছনে তাকে এখন আমাকে প্ল্যানচেট করে ডাকতে হবে যে তুমি নেটে পাস করতে পারোনি বা চান্স পাওনি বলে কি তুমি আত্মহত্যা করেছো। এখন তথ্য পরিসংখ্যান সবসময় সত্যি কথা বলে না, মানে পরিসংখ্যানের পেছনের একটা ক্ষেত্র লাগে। তো ফ্যাক্ট ডাজ নট স্পিক দ্য কনটেক্সট আনলেস ইউ এস্টাবলিশ দ্য কনটেক্সট। সেই পরিবারের যে 21টা পরিবার আজকে সর্বশান্ত হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকে, বাবা মায়েরা একটা ছেলেকে একটু ডাক্তার বানাবে, একটু ইঞ্জিনিয়ারিং পড়াবে, আইআইটিতে ভর্তি করবে, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে, তার জন্য কেউ নেট পরীক্ষা দিয়ে একটা প্রবেশিকা পরীক্ষা দেবে, নেট ক্লিয়ার করে কলেজে পড়াবে। তার জন্য প্রস্তুতি খাতে যে খরচটা করে, জমি বাড়ি বিক্রি করে লোন নিয়ে সর্বশান্ত হয়ে তারা করে। এই দায়টা তো ভারত সরকারকে নিতে হবে, এবং শিক্ষামন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর ধর্মেন্দ্র প্রধানকে তো নিতে হবে এই দায়টা, যে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও তো এই দায়টা নিতে হবে। কারণ এটা যখন তৈরি করা হয়েছিল, এনারা বলেছিলেন 2018 সালে যখন এনটিএ তৈরি হয়, যে এই পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে নেওয়া হয় এবং এই প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি বিষয়গুলো যাতে না ঘটে, যাতে যে যোগ্য পরীক্ষার্থী সে যাতে তার পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারে এবং পাশ করে ঠিক জায়গায় পড়াশোনা করতে পারে বা চাকরি করতে পারে, তার জন্য এনটিএকে তৈরি করা হলো। যারা ঘুষ দিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়েছে, তারা কি ট্রিটমেন্ট করবে আপনি বুঝতে পারছেন?